অর্ণিমাকে কাছে টেনে নিল ধ্রুব। বিয়ের আগে এভাবে তোমাকে কবে আর কাছে পাবো জানি না। মা আসতে আর 1 সপ্তাহ বাকি। একটা দিন তোমাকে সবসময় কাছে পেতে চাই আমি। রাহেলা বেগমের কথা উঠতেই চমকে উঠল অর্ণিমা। ধ্রুবও বুঝল সেটা। কি হলো? এভাবে চমকে গেলা কেন? আন্টি। কি হয়েছে? আন্টি আসার পর আমি ওনার সামনে যাব কিভাবে? লজ্জায় শেষ হয়ে যাব আমি। হো হো করে হেসে দিল ধ্রুব। অর্ণিমার সাথে দুষ্টুমি করতে মন চাইল ওর। হমম। আসলেই ঠিক অর্ণিমা। মার সামনে কিভাবে যাবা তুমি? ইস, কি বড় ভুল করেছ। মা যখন আমার জন্য বিয়ের প্রস্তাবটা দিলেন তখনই রাজি হয়ে যেতা। তাহলেই কোনো সমস্যা ছিল না। ধ্রুবর দুষ্টুমিটা অর্ণিমা বুঝতে পারল না তখন। কাদো কাদো গলায় শঙ্কা প্রকাশ করল ও। আসলেই, আন্টি কি নাকি মনে করবেন আমার ব্যাপারে? ভাববেন কেমন খারাপ মেয়ে আমি। নিজেই যেই প্রস্তাবে না করেছি, এখন সেই মানুষটাকেই আবার। অর্ণিমার সামনে ঝুঁকল ধ্রুব। আবার কি? ধুর, আপনিও পারেন। আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি, আর আপনি হাসছেন। আচ্ছা আন্টি যদি আমাকে এখন আর না মেনে নেন? হাসতে হাসতে সোজা হয়ে অর্ণিমাকে টেনে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল ধ্রুব। দুহাতে আগলে নিল ওকে। আমার জীবনে কে আসবে এটার ডিসিশন একান্তই আমার অর্ণিমা। আর আমি তোমাকে ছাড়া আর কাউকে মেনে নেব না। তাই মাকে নিয়ে কোনো চিন্তা করো না তুমি। মা আমাদেরকে খুব সুন্দর করেই একসেপ্ট করবে। আশ্বস্ত হয়ে হাসল অর্ণিমা। ধ্রুবর বুকে নিজের হাত দিয়ে আলতো বাড়ি দিয়ে বলল, কেন? আন্টিকে না আপনি বলেছিলেন, যেই মেয়ে আরিশার মা হতে পারবে তাকে আপনি বিয়ে করবেন। এখন কেউ যদি আসে এরকম তাহলে বলবো, আমি নিজেই আরিশার মা খুঁজে পেয়েছি। আর কারোর কোনো স্থান নাই আমাদের 3 জনের মাঝে। নিউ ইয়র্কে বৃহস্পতিবার রাত। কাল রানিয়ার বিয়ে। এ নিয়ে বাসায় আজ সবাই মহা ব্যস্ত। কিন্তু তার ফাঁকেই ভাইকে নিয়ে একটু আলোচনায় বসলেন রাহেলা বেগম। মিন্টুকে, শিহাবের সাথে হওয়া সব কথা খুলে বললেন তিনি। একটু চিন্তিত দেখালো মিন্টুকে। শিহাব নিজে থেকেই বিয়ের প্রস্তাবটা দিয়েছে? হ্যাঁ। এভাবে সামনাসামনি বলাটা কেমন হয়ে গেল না আপা? বলার সময় ও নিজেও খুব ইতস্তত বোধ করছিল। তবে আমার জন্য একদিক থেকে ভালো হয়েছে। সবকিছু জেনে শুনে ওরাই এগিয়ে এসেছে। তুমি কি উত্তর দিয়েছ শিহাবকে? আমি বলেছি আমার কোনো আপত্তি নেই, তবে এখানে ধ্রুব আর আরিশার দিকটা দেখতে হবে আগে। ওরা ঠিক মনে করলেই সব হবে। মমম তাহলে ওরাও দেশে যাচ্ছে? হ্যাঁ। আমি ওদেরকে আমাদের বাসাতেই উঠতে বলেছি। ধ্রুব আর আরিশার সাথে আগে সাজিয়ার পরিচিত হয়ে বোঝাপড়াটা হওয়া দরকার। ধ্রুবর সাথে কথা বলেছ এই নিয়ে? না, কিছু বলিনি। আসলে ফোনে বলতে চাচ্ছি না। যদি ধ্রুব ঠিকভাবে না বোঝে সব, তাহলে হুট করে মানা করে দিবে। আর ও নিজের কথায় কেরকম অটল এইটা তো আর নতুন করে বলার কিছু নাই। সবই জানিস তুই। নইলে এতদিন লাগে ওর বিয়ে হতে? আগামী সপ্তাহেই তো ফিরছি আমি। সামনাসামনি যেয়ে সব ভালো করে বুঝিয়ে বলবো ওকে। ঠিক আছে দেখ যা ভালো মনে করো। ধ্রুব রাজি হলে সম্বন্ধটা খারাপ হবে না। সাজিয়া সারাটা রাস্তা বাসে বসে নিজের অজান্তেই হাসতে থাকল।
অনেকেই অবাক চোখে দেখছিল ওকে, কিন্তু ওর যেন কারো কোনো চিন্তা নেই। ইরফানের সাথে কিছুক্ষণ আগে কাটানো সময়গুলোর মাঝেই এখনো ডুবে আছে ও। হঠাৎ তামোহার ফোন আসায় চিন্তার সুতা কাটল। হ্যালো, কি ব্যাপার সাজিয়া? তোর ভয়েস এত খুশি খুশি লাগছে কেন? উত্তরে আরও একগাল হেসে দিল সাজিয়া। তামোহা ওপাশ থেকে কিভাবে যেন বুঝতে পারল ব্যাপারটা। ওয়েট ওয়েট ওয়েট, এই হাসির কারণ ইরফান নামের কেউ না তো? থমকে গেল সাজিয়া। তুই কিভাবে বুঝলি? হা হা হা, এই সব বুঝতে আমার একটুও সময় লাগে না। আমার কাছ থেকেই তো ইনফো নিয়ে খুঁজে বের করেছে। তোকে? তখনই খটকা লাগছিল আমার। হঠাৎ তোকে খুঁজছে কেন? এখন বুঝলাম। হি হি হি। নাও, কুইকলি স্পিল দ্য বিনস টু মি। সাজিয়া গত 3.5 ঘন্টা ইরফানের সাথে যা হলো তা সব বলল তামোহাকে। অনেক খুঁটিনাটি প্রশ্ন করল তামোহা। অন্য সময় থাকলে এতক্ষণে রেগে ফোনটাই রেখে দিত সাজিয়া। তবু এখন খুব ভালো লাগছে ওর এইসব আলোচনা করতে করতে। সব শুনে খিলখিল করে ওপাশ থেকে হাসতে লাগল তামোহা। ওহ, ওয়াও সাজিয়া, হি সি টোটালি ইনটু ইউ। আই থিঙ্ক ইরফান লাইকস ইউ। লজ্জা পেল সাজিয়া। তবে ওর মন কেন যেন এটাই চাইল তখন। চাইল যাতে ইরফান ওকে পছন্দ করুক। শুক্রবার সকাল 11টা। অর্ণিমা আরিশাকে পরিয়ে মাত্র নিচে নেমেছে। আরিশাও খেলতে চলে গেছে লনে। পানি আনতে কিচেনে যেতেই আফসার আর নার্গিসের কথা শুনতে পেল ও। নার্গিস, ইদানিং আর একা থাকতে ভালো লাগে না বুঝছ? আমার লাইফটা বোরিং হয়ে গেছে। স্যারের কাছে দেখি বলবো আরও কাজ দিতে আমাকে। হি হি হি, আফসার ভাই আপনার একা লাগার পেছনে কারণ অন্য। আপনি সেটা বুঝতেছেন না। কি কারণ নার্গিস? আপনার বিয়ে করে ফেলা উচিত। 35 বছর হয়ে যাচ্ছে আপনার। এখন তো একা লাগবেই। বিয়ে করেন, বউ আসলে আর খারাপ লাগবে না। হম্মম, ভালো বলছ। তা, মেয়েটে দেখ না আমার জন্য। আমি কেন দেখব, আপনার চোখ নাই? সেটা না, তোমার আবার চয়েস খুব ভালো তো, তাই বললাম আর কি। ইয়ার কি কইরেন না তো আফসার ভাই। নিজের জন্য নিজেই খোঁজেন। এমনিতেই জুম্মার দিন, কাজ অনেক। যান এখন এখান থেকে। আফসারের পায়ের আওয়াজ পেয়ে সরে দাঁড়ালো অর্ণিমা। পানি না খেয়েই ওখান থেকে চলে আসল। এতক্ষণ মুখ টিপে হাসছিল ও। আফসার নার্গিসকে ঘুরিয়ে পেঁচিয়ে কি বুঝাতে চাচ্ছে সেটা ঠিকই ধরতে পেরেছে। তবে নার্গিস পেরেছে কি না, এটা বোঝা গেল না। আফসারের জন্য মাই লাগল তখন। লনে আসতেই অর্ণিমাকে জড়িয়ে ধরল আরিশা। আন্টি, আজকে খুব গরম লাগছে। আমি পুলে নামতে চাই। চলো না পুলে সুইম করি। পুলে নামবা? হমম। আচ্ছা, দাঁড়াও আগে তোমার বাবার থেকে পারমিশন নিয়ে নেই, তারপরে চলো নামি। ইয়ে। ধ্রুবকে ফোন লাগালো অর্ণিমা। হ্যালো। হ্যাঁ আমি। আচ্ছা বাবু পুলে নামতে চাচ্ছে। নামাবো ওকে? ও একা নামবে? না, আমি নামবো সাথে। তুমি সাঁতার পারো? তোমার আর আরিশার খেয়াল রাখতে পারবা? হম্মম পারব। তাহলে নামো। ওকে, বাই। হই হুল্লোড় করতে করতে পুলে নামল দুজন। আরিশাও মোটামুটি ভালোই পারে সাঁতার কাটতে। জানতে পারল অর্ণিমা যে ধ্রুব ওকে শিখিয়েছে।
পুলে নেমে আরিশাকে নিয়ে অর্ণিমার খুবই মজা লাগছিল। অনেকক্ষণ খেলল দুজন পানিতে। হঠাৎ আরিশা চিৎকার দিয়ে উঠতেই পেছনে তাকালো অর্ণিমা। বাবা! চমকে ধ্রুবকে দেখল অর্ণিমা। পরনে লুজ একটা টি শার্ট আর হাঁটুর একটু ওপর পর্যন্ত পরনে শর্টস প্যান্টে মারাত্মক লাগছে ধ্রুবকে। অর্ণিমার এই মুগ্ধ নয়নের মাঝে আবদ্ধ থেকেই ধ্রুব এসে দুই পায়ের ওপর ভর দিয়ে পুলের পাশে বসল। লুকস লাইক ইউ টু আর হ্যাভিং ফান। ইয়েস বাবা, আন্টির সাথে অনেক মজা লাগছে, তুমিও আসো না। অর্ণিমা কোনো কিছু বলার সুযোগই পেল না। তার আগেই উঠে যেয়ে পুলের সিঁড়ির কাছে চলে গেল ধ্রুব। এক পা করে পানিতে নেমে গেল ও। বুকের ভেতর ধক করে উঠল অর্ণিমার। প্রথমেই দেখে নিল আশপাশে কেউ আছে কিনা। রিনাকে দেখতে পেল আরিশার টাওয়েল নিয়ে দূরে দাঁড়িয়ে থাকতে। তারপরে নিজের মনে অনেক কিছু চিন্তা করতে করতে ভয় ভয় ধ্রুবর দিকে তাকালো, এটা বোঝার জন্য যে ধ্রুব ওর কতটুকু কাছে চলে এসেছে। হায় হায়, এখন যদি ধ্রুব আমার কাছে আসে? একদিকে আরিশা আছে, আরেকদিকে রিনা। এদের সামনে যদি কিছু একটা বলে ফেলে বা করে তাহলে কি হবে? আমি তো শেষই হয়ে যাব আজকে। এই সব চিন্তা নিয়েই চোখ রাখল ও ধ্রুবর ওপর, আর সাথে সাথেই ভরকে গেল অর্ণিমা। অবাক হতে হলো ওকে। পানিতে নেমেই সোজা আরিশার কাছেই গেছে ধ্রুব। ওর সাথেই খেলছে পুলের আরেক প্রান্তে। মাঝে এক দুইবার যদিও তাকিয়েছে অর্ণিমার দিকে, তবে কাছে আসার কোনো লক্ষণই দেখাচ্ছে না। এমনকি অর্ণিমাকেও কাছে আসতে বলছে না। কথাও হচ্ছে না দুজনের মাঝে। এবার হাঁপ ছাড়ল অর্ণিমা, তবে তার সাথে নিজেকে অনেকগুলা বকাও দিল। অর্ণিমা, তোমার চিন্তা ভাবনা পলিউটেড হয়ে গেছে। ধ্রুব কোনো উল্টাপাল্টা কিছু করছে না, কিন্তু তুমি ঠিকই নিজের মাথায় ওসব ভেবে রেখেছ। ছি ছি, লজ্জা পাওয়া উচিত তোমার, ছি। হঠাৎ ধ্রুবর ডাকে নড়ে উঠল অর্ণিমা। রিনাকে ডাকছে ধ্রুব। রিনা কাছে আসতেই ধ্রুব আরিশাকে উঠিয়ে দিল। আরিশাকে টাওয়েল দিয়ে পেঁচিয়ে নিয়ে রুমে চলে গেল রিনা। এখন আর কেউ নেই বাইরে। আবার ধ্রুবর দিকে তাকালো অর্ণিমা। আবার আগের টেনশনগুলো ভর করল মাথায়। কিন্তু এবারও ওকে ভুল প্রমাণিত করল ধ্রুব। দূর থেকেই একটা মায়াবী হাসি দিয়ে সাঁতারে ব্যস্ত হয়ে পড়ল ও। হঠাৎ কেন যেন একটু খারাপ লাগলো অর্ণিমার। মানতে না চাইলেও কেন খারাপটা লাগছে জানে ও। আগে আরিশা আর রিনা থাকায় ও আসলেই ধ্রুবর কাছে আসা নিয়ে ভয় পাচ্ছিল, তবে এবার তো কেউ নেই। এখনও যখন ধ্রুব দূরেই রয়ে গেল তখন খারাপ লাগল অর্ণিমার। আবার নিজেকে বকল ও। তুই আসলেই গেছিস অর্ণিমা। এই সব খেয়াল তোর মাথায় আসছে কেমনে? আগে তো কখনো এভাবে কিছু ভাবিসনি। ছি অর্ণিমা, ছি। নিজের ওপর রাগে যে কোনো সময় ফেটে পড়তে পারে অর্ণিমা, তাই তাড়াতাড়ি পুল থেকে উঠে সরে যেতে চাইল ও। সিঁড়ি দিয়ে উঠে বেঞ্চে রাখা টাওয়েল দিয়ে নিজেকে পেঁচিয়ে পুলের পাশে বানানো চেঞ্জিং রুমটাতে ঢুকে পড়ল ও। কাপড় চেঞ্জ করে বের হতেই সামনে দেখল ধ্রুবকে। পানি থেকে মাত্র উঠে এসেছে। চুল, কাপড় সব থেকে পানি টুপ টুপ করে পড়ছে ওর। কাছে এসে দাঁড়ালো ধ্রুব, আর অর্ণিমা কিছু বোঝার আগে নিজের চুল নাড়তে নাড়তে সব পানি ছিটিয়ে দিল অর্ণিমার ওপর। আগে থেকে ধ্রুবর ওপর অভিমান ছিলই, এখন আরও রাগ উঠল ওর। এটা কি হলো? আমাকে ভিজিয়ে দিলেন কেন? ইচ্ছা হলো তাই। যত সব। গটগট করতে করতে ওখান থেকে চলে গেল অর্ণিমা। পেছনে একবার তাকিয়ে রাগ দেখালো ধ্রুবকে। দেখল ধ্রুব খুব হাসছে। জুম্মার নামাজ পড়ে লাঞ্চ করল তিনজন।
তখনই ধ্রুব আরিশাকে জানালো যে আজকে ওরা বাইরে ঘুরতে যাবে। আরিশার খুশি আর দেখে কে। ছোট বাচ্চাটা এসে জড়িয়ে ধরল ধ্রুবকে। বিকালে অর্ণিমা আরিশাকে রেডি করছিল যখন ধ্রুবর ফোন আসলো ওর কাছে। হ্যালো, রেডি তোমরা? অলমোস্ট। আচ্ছা, আমার রুমে আসো, কথা আছে। অর্ণিমা রুমে ঢুকতেই পাশ থেকে টান দিয়ে ওকে জড়িয়ে ধরল ধ্রুব। হেসে ওর বুকে মারল অর্ণিমা। কি হচ্ছে এটা? ছাড়েন তো। নিজের থেকে একটু আলাদা করল অর্ণিমাকে, তবে পুরোপুরি ছাড়ল না। ওর কোমর জড়িয়ে দাঁড়িয়ে রইল ধ্রুব। ওর বাহুতে হাত রেখে জিজ্ঞেস করল অর্ণিমা, এই আপনার কথা? এটার জন্যই আসতে বলেছেন? হমম। এটার জন্য তো বটেই, তবে তার সাথে আরও একটা কারণ আছে। কি? আই হ্যাভ ডিসাইডেড সামথিং। ধ্রুবর আওয়াজে গম্ভীরতার আঁচ পেল অর্ণিমা। কৌতূহল লুকাতে পারল না নিজের। কি ডিসাইড করেছেন? আজকে আমাদের ব্যাপারে আরিশাকে জানাবো আমি অর্ণিমা। আরিশাকে বলবো তুমি ওর মা হতে যাচ্ছ। খুশি, লজ্জা আর অবাক তিনটাই খেলে গেল অর্ণিমার মাঝে। আরিশাকে জানাবেন? হঠাৎ এই ডিসিশন নিলেন কেন? হঠাৎ ঠিক না, আরিশাকে তো জানানো লাগতই। ওর মতামত আমার জন্য খুবই জরুরি। তবে আজকে দুপুরে পুলে যা হলো, সেটা দেখেই ডিসাইড করলাম যে আর দেরি করা উচিত হবে না। এবার শুধুই অবাক হল অর্ণিমা। পুলে? পুলে কি হয়েছিল আবার? ধ্রুব তো অর্ণিমাকে ছাড়েইনি। এবার আরও একটু কাছে এনে অর্ণিমার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে হাসল। আজ পুলে তোমাকে একা রাখতে খুব খারাপ লেগেছিল আমার। অনেকবার ইচ্ছা হয়েছিল তোমার পাশে আসতে, তোমাকে পানিতে ভিজিয়ে দিতে, তোমাকে পানির ভেতরেই কোলে তুলে নিতে, কিন্তু কিছুই করতে পারিনি কারণ আরিশা ছিল ওখানে। ও কি মনে করবে এই শঙ্কাই ঘুরছিল মনে। এবং আমি জানি তুমিও ঠিক একই কারণেই আমার কাছে আসোনি। তখনই ব্যাপারটা খেয়াল আসলো মাথায়। এরকম আরও অনেক পরিস্থিতিই আসবে যখন আমি তোমাকে আমার পাশে রাখতে চাব অথবা তোমার কাছে আসব। আমাদের ব্যাপারে সরাসরি কিছু না জেনে হুট করে আরিশা যদি তখন কিছু দেখে অথবা শুনে ফেলে, ওর ছোট্ট মনে এটার নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর এটা তোমাদের দুজনের সম্পর্কের জন্যই খারাপ হবে, যেটা আমি চাই না। তাই আমাদের বাবুকে সব বলে দেওয়াটাই উচিত হবে, কি বলো? উত্তরে প্রথমে কৃতজ্ঞতার ছোঁয়া ছেয়ে গেল অর্ণিমার চেহারায়, কিন্তু পরক্ষণেই একটা চিন্তার রেখা ওর কপালে স্পষ্ট দেখতে পেল ধ্রুব। কি চিন্তা করছো? নার্ভাস লাগছে। যদি আরিশা আমাদের ব্যাপারে শুনে নেগেটিভলি রিয়্যাক্ট করে তাহলে? তাহলে আমরা দুজন মিলে ওকে মানানোর চেষ্টা করব, বলেই অর্ণিমার নাকের সাথে নিজের নাক ঘষে দিল ধ্রুব। তবে আমার মনে হয় না আরিশা রাগ হবে, বরঞ্চ তোমাকে নিজের মা হিসেবে পেয়ে খুশিই হবে, দেখে নিও। মা শব্দটা শুনে ভীষণ লজ্জা পেল অর্ণিমা। মাথা নিচু করে ফেলল তখনই। ধ্রুবও হেসে বলল, চলো বের হই। তুমি আরিশাকে নিয়ে নিচে নাম, আমি গাড়ি বের করছি। সাজিয়া বাসায় আসতেই ওর ওপর হুমড়ি খেয়ে পড়ল শিহাব। ভাইয়ের চেহারা দেখে এতক্ষণে সব হাসি মুছে গেল সাজিয়ার মুখ থেকে। শিহাব জিজ্ঞেস করল, কি ব্যাপার? এত দেরি হলো কেন? কাটা কাটা জবাব দিল সাজিয়া। কাজ ছিল ক্যাম্পাসে। বোনের এই টোন খুব ভালোই চেনা শিহাবের। এখন কোনো কিছুরই ঠিকঠাক উত্তর দিবে না সাজিয়া। বিশেষ করে বিয়ে নিয়ে তো কথাই বলা যাবে না ওর সাথে এখন। তারপরেও হাল ছাড়তে নারাজ শিহাব। কথা চালিয়ে গেল। আচ্ছা শোন,
তোর সামার অফ হচ্ছে কবে? কেন? আরে এভাবে কথা বলছিস কেন বড় ভাইয়ের সাথে? এই কথার ধার দিয়েও গেল না সাজিয়া। আমার সামার অফ দিয়ে তোমার কি কাজ? এবার ভাবছি দেশে যাব তোদেরকে নিয়ে। আকাশ থেকে পড়ল সাজিয়া। ওদিকে বিথির হাতে রান্না করার খুন্তি ছিল। শিহাবের এহেনো কথায় খুন্তিটা হাত থেকে পড়ে গেল ওর। সাজিয়া এগিয়ে আসলো শিহাবের কাছে। ভাইয়া তুমি ঠিক আছো তো? হঠাৎ দেশে যাওয়ার ভূত চাপল কেন তোমার মাথায়? দেশে যাওয়া তো তুমি একদম পছন্দ করো না। অস্বস্তির একটি হাসি দিল শিহাব। কে কে বলছে আমি পছন্দ করি না? আরে কখনো কখনো একটু গালমন্দ করে ফেলি দেশকে নিয়ে, দ্যাটস ইট। এটা এমন কিছু না। এনিওয়েজ গেট রেডি, উই আর গোয়িং টু বাংলাদেশ। যমুনা ফিউচার পার্কে ধ্রুব নিয়ে আসলো অর্ণিমা আর আরিশাকে। প্রথমেই আরিশার মন রাখার জন্য কিডস গেমিং জোনে খেলতে দিল ওকে। এর মাঝেই ধ্রুব খেয়াল করল অর্ণিমাকে খুব নার্ভাস দেখাচ্ছে। মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে যাচ্ছে। ওর পাশে এসে দাঁড়ালো ধ্রুব। হাতটা ধরে অর্ণিমার চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত করল ওকে। মন ভরে সব রাইডে খেলে যখন আরিশা খুশি মনে ধ্রুবর কাছে এসে দাঁড়ালো তখন বলল ধ্রুব, মা চলো এখন কিছু খাই, ফুড করতে যাই। চলো চলো বাবা। শুক্রবার দেখে প্রায় সবগুলো রেস্টুরেন্টেই ভিড়। তারপরেও আরিশার পছন্দের একটা রেস্টুরেন্টে মোটামুটি একটু নির্জন জায়গা খুঁজে বের করল ধ্রুব। সেখানেই অর্ণিমা আর আরিশাকে বসিয়ে খাবার অর্ডার দিতে গেল ও। ফিরে আসার পর আরিশার ঠিক সামনে বসল ধ্রুব। অর্ণিমা বসেছে আরিশার পাশে। ধীর গতিতে ভেবে চিনতে কথা শুরু করল ধ্রুব। আচ্ছা আরিশা মামুনি, অর্ণিমা আন্টির কাছে পড়াশোনা কেমন চলছে? খুব ভালো বাবা। এখন ম্যাথস নিয়ে আমার একটুও ভয় লাগে না। আমি মাল্টিপ্লিকেশন সব পারি। তাই না আন্টি? হেসে মাথা নেড়ে সম্মতি জানালো অর্ণিমা। ধ্রুব তখন বলল, হম্মম দ্যাটস গ্রেট মা। আন্টি তো তাহলে তোমাকে অনেক হেল্প করেছে। হ্যাঁ বাবা, আন্টি না থাকলে আমি কিছুই পারতাম না। আন্টি ইজ দ্য বেস্ট। বলেই অর্ণিমার বুকে হেলান দিয়ে মাথা রাখল আরিশা। অর্ণিমাও আদর করে দিল ওকে। এই সময়টাই শ্রেয় মনে হল ধ্রুবর কাছে। আন্টি যদি বেস্ট হয় তাহলে তুমি কি চাও যে আন্টি তোমার কাছে সবসময় থাকুক? আরিশা উচ্ছ্বাসিত হয়ে সোজা বসে বলে উঠল, হম হম চাই বাবা। আন্টি, আমাদের কাছেই থেকে যাও তুমি। আর তোমার বাসায় যাওয়া লাগবে না। কথাটা আরিশা অর্ণিমার দিকে তাকিয়ে বললেও জবাব দিল ধ্রুব। আরিশা, আন্টি এভাবে তো আমাদের সাথে থাকতে পারবে না। তাকে আমাদের কাছে রাখতে হলে আমাদের কিছু একটা করতে হবে। কি করতে হবে বাবা? চিন্তা করার ভান ধরল ধ্রুব। মমম, আচ্ছা যদি অর্ণিমা আন্টি বাবার বউ হয়ে যায় তাহলে কেমন হবে বলো তো? বউ? আরিশার মুখ থেকে এই শব্দটা বের হতেই হাত পা ঠান্ডা হয়ে গেল অর্ণিমার। আরিশার চেহারা দেখে ওর মনে হল যে বাচ্চাটা খুশি হয়নি এটা শুনে। ওদিকে ধ্রুব নিজের মতন আরিশার সাথে কথা চালিয়েই যাচ্ছে। বউ মানে, ধরো তোমার বাবা যদি অর্ণিমা আন্টিকে বিয়ে করে তোমার কাছে নিয়ে আসে তাহলে আন্টি সবসময় তোমার সাথে থাকতে পারবে। কখনো তোমাকে ছেড়ে কোথাও যাবে না। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো তুমি তাকে আন্টি না, মা ডাকতে পারবা তখন। কত মজা হবে তাই না?
ধ্রুব খুব মজা করে আরিশাকে কথাগুলো বলছিল, তবে আরিশা ভাবলেশহীন চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। এই পর্যায়ে ধ্রুবকেও একটু চিন্তিত দেখাল। ছোট্ট মানুষটার মনে এখন কি চলছে, ধ্রুবর কথাটা কতটুকু বুঝেছে ও, কে জানে। ওদিকে অর্ণিমার তো ভেতর থেকে প্রায় যায় যায় অবস্থা। কিছুক্ষণ পর মুখ খুলল আরিশা। বাবা, আন্টিকে কি তুমি বিয়ে করতে চাও? চমকে গেল ধ্রুব মেয়ের কথায়। এতক্ষণ ঘুরিয়ে পেঁচিয়ে এত কথা বলার যে কোনো দরকার ছিল না, এটা বুঝতে বাকি রইল না ওর। হঠাৎ অনুভব করল যে গলা শুকিয়ে যাচ্ছে, তাই সামনে রাখা পানির গ্লাসটায় চুমুক দিল। আরিশা আবার ধ্রুবকে প্রশ্ন করল, তুমি কি আন্টিকে লাভ করো বাবা? ধ্রুবর মুখে যা পানি ছিল তা বের হয়ে আসার জোগাড় হল। কাশতে লাগল ও হঠাৎ। ওপাশে অর্ণিমারও একই অবস্থা। একদম অপ্রস্তুত হয়ে গেছে আরিশার মুখ থেকে এটা শুনে। আরিশা নিরীহ চোখে দুজনের এই বেহাল অবস্থা দেখতে লাগল। একটু সময় লাগল ধ্রুবর আর অর্ণিমার স্বাভাবিক হতে। তারপর আরিশাকে নিজের কাছে এনে ওর কোলে বসালো ধ্রুব। মা, এগুলা কেন বললা তুমি? তোমার কেন মনে হলো আমি আন্টিকে লাভ করি? অকপটে জবাব দিল আরিশা। আমার ফ্রেন্ড শেহরিশ বলেছে আমাকে যে যখন কেউ কাউকে লাভ করে তখন তাদের বিয়ে হয়ে যায়। তাই তোমাকে আশক করলাম। এই প্রথম ধ্রুবকে লজ্জা পেতে দেখল অর্ণিমা। মেয়েকে জড়িয়ে ধরে ওকে সুরসুরি দিল। মম, এইসব কথা ফ্রেন্ডদের কাছে শিখছেন আপনি, তাই না? খিলখিল করে হেসে দিল আরিশা। বাবার সাথে দুষ্টুমিতে মেতে রইল কিছুক্ষণ। তারপর যখন ও একটু শান্ত হল তখন ধ্রুব আবার জিজ্ঞেস করল ওকে, সো আরিশা, হোয়াট ডু ইউ থিঙ্ক? আন্টিকে তোমার মা বানিয়ে নিয়ে আসি? এইবার বড় একটা হাসি দিয়ে আরিশা বলল, আন্টি আমার মা হয়ে আসলে আমি খুব খুশি হব বাবা। আন্টি কি তোমাকে বিয়ে করবে? ধ্রুবর চোখে খেলে গেল দুষ্টুমি। আন্টি তো তোমার সামনেই আছে, তাকে তুমিই জিজ্ঞেস করে নাও। এই বলে অর্ণিমার দিকে সেই মায়াবী হাসি নিয়ে তাকাল ধ্রুব। আরিশা দৌড়ে ততক্ষণে অর্ণিমার সামনে যেয়ে দাঁড়িয়েছে। আন্টি, তুমি আসলেই আমার বাবাকে বিয়ে করবে? আরিশাকে নিজের কোলে তুলে ওর গালে একটা চুমু দিল অর্ণিমা। তারপর মাথা নেড়ে সম্মতি জানাল। খুশিতে ওকে জড়িয়ে ধরল আরিশা, অর্ণিমাও আগলে ধরল সেই বাঁধন। চোখে পানি এসে গেল অর্ণিমার। অনেক কষ্টে চোখ থেকে সেটা পড়তে বাধা দিল ও। ধ্রুব সবই দেখছিল আর প্রশান্তির হাসি হাসছিল, তবে মুখে কিছুই বলল না। হঠাৎ আরিশা অর্ণিমার গলা ছেড়ে ওর দিকে তাকাল। আমি কি তোমাকে এখন থেকেই মা ডাকব? এ কথা শুনে চমকে গেল অর্ণিমা। ধ্রুব ততক্ষণে এটা শুনে তাড়াতাড়ি উঠে অর্ণিমা আর আরিশার কাছে চলে আসল। ওদের পাশে বসে আরিশাকে বোঝাল ও, না মামনি, এখনই আন্টিকে মা ডাকা যাবে না। মুহূর্তেই দমে গেল আরিশা। কেন? কারণ এখনো দিদাকে জানাইনি আমি। দিদা দেশে ফিরলেই ওনার সাথে কথা বলে সব ঠিকঠাক করে আন্টিকে বিয়ে করে তোমার কাছে নিয়ে আসব, ওকে? তখন তুমি আন্টিকে মা ডেকো। কথাটা আরিশার খুব একটা পছন্দ হল না, এটা ওর গোমরা মুখ দেখেই বোঝা গেল। অর্ণিমা আবারও ওকে কাছে টেনে নিয়ে এসে বলল, আমি তো আপনার মা হয়েই আছি সোনা। আপনিই আমার বেবি। শুধু একটু কিছুদিন ওয়েট করেন। বাবা দিদার সাথে কথা বলে নিক, তারপরে সব ঠিক হয়ে যাবে। আমি পুরোপুরি আমার আরিশার কাছে চলে আসব। উজ্জ্বল হল আরিশার মুখ। অর্ণিমার দিকে তাকিয়ে প্রাণবন্ত সুরে বলল, ওকে।
আরিশাকে অর্ণিমার কোল থেকে তুলে নিয়ে নিজের কাছে আনল ধ্রুব। খুশিতে ওর এগাল ওগাল ছুঁয়ে গেছে হাসি। আরিশাকে মন ভরে আদর করে একপাশের কোলে রাখল ওর। আরেক হাত দিয়ে অর্ণিমাকে জড়িয়ে ধরে কাছে টেনে আনল। দুজনকেই দেখল একবার করে। নাও উই আর আ কমপ্লিট ফ্যামিলি। আই লাভ ইউ বোথ আল্ট। যমুনা ফিউচার পার্ক থেকে নিয়ে বাসায় যাওয়া পর্যন্ত পুরোটা রাস্তা আরিশা হৈহুল্লোড়ে মেতে রইল। ওর খুশির মাত্রা দেখে ধ্রুব আর অর্ণিমাও নিজেদের হাসি থামাতে পারছিল না। এই পর্যন্ত বেশ কয়েকবার আরিশা ধ্রুবর কাছে বায়না ধরেছে রাহেলা বেগমের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি অর্ণিমাকে ওর কাছে নিয়ে আসতে। ধ্রুবও কথা দিয়েছে আরিশাকে, তবে তার সাথে এটাও বলেছে যে আরিশা যেন এর মাঝে ফোনে দিদার সাথে কথা বলার সময় এই ব্যাপারে কিছু না বলে। তখন বিজ্ঞের মতন হাসি দিয়ে ছোট্ট বাচ্চাটা বলেছে যে সে কিছুই তার দিদাকে বলবে না। সাজিয়া নিজের রুমে এসে ঢুকতেই ওর ফোন বেজে উঠল। ইরফান কল করেছে দেখে আবার মুখটা হাসিতে ভরে গেল ওর। সাথে সাথেই কানে লাগালো ফোনটাকে। হ্যালো, বাসায় পৌঁছে গেছো ঠিকভাবে? কিছুক্ষণ আগেই আসলাম। হম্মম। তাহলে ফ্রেশ হয়ে নাও, পরে ফোন দিব। ফোনটা রাখতে একদমই মন চাইল না সাজিয়ার। আমি ফ্রেশ হয়ে গিয়েছি। ওপাশ থেকে হাসির আওয়াজ আসল। ও, তো এখন কি করবা? সেরকম কোনো কাজ নেই। বাসায় এসে সাধারণত আমি কিছুক্ষণ রেস্ট নেই। এবার দুপাশ থেকেই নীরবতা রইল কিছুক্ষণ। তারপর ইরফান বলল, সাজিয়া, তুমি আসলেই মাইন্ড করনি তো যে আমি তোমার পারমিশন ছাড়াই তোমার সাথে দেখা করতে গিয়েছি? না। ছোট্ট একটা হাসি দিল ইরফান, তবে সেটার মাঝেই একটা প্রশান্তি খুঁজে পেল সাজিয়া। কফি শপটায় আজকে যেয়ে আমার খুব ভালো লেগেছে। এনভায়রনমেন্ট, খাবার সহ সব কিছুই ছিল অসাধারণ। ওখানে আবার যাব আরেক দিন। ওকে। খুশি এবং অবাক দুটোই হল ইরফান। সাজিয়া ওর সাথেই আবার যেতে চাইছে। ভেতর থেকে কেন যেন ভালো লাগলো বিষয়টা। হুট করে তখন মুখ দিয়ে বের হয়ে গেল ওর, তাহলে চলো কালকে আবার যাই ওখানে। সাজিয়াও ইরফানের প্রস্তাবে ভীষণ খুশি হল। কালকে? হ্যাঁ। তবে? তবে কি? দেখ, এবার তোমার পারমিশন নিয়েই তোমার সাথে দেখা করতে চাচ্ছি। আই হোপ তুমি মাইন্ড করবা না। না না, ব্যাপারটা আসলে তা না। ওই সপ্তাহে আমার আবার যেতে ইচ্ছে করছে, কিন্তু কালকে বোধহয় সম্ভব হবে না। কেন? কোনো সমস্যা আছে? আই মিন তোমার ঠিক না মনে হলে? আরে না না, সেটা না। কাল আমাদের এক পরিচিতর বিয়ের প্রোগ্রাম আছে। সেখানে যেতে হবে আমার। তাই কালকে পারবো না। সরি। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল ইরফান। ও আচ্ছা। নো, ইটস কমপ্লিটলি ফাইন। অন্য আরেক দিন যাব আমরা। ডোন্ট ওয়ারি। ভেতর ভেতর অপরাধ বোধে মারা যাচ্ছিল সাজিয়া। এই হতচ্ছাড়া বিয়েতে যাওয়ার ওর বিন্দু মাত্র ইচ্ছা নেই, তারপরও ভাইয়ের সাথে যেতেই হবে। আর অন্যদিকে যার সাথে ও এখন সবচাইতে বেশি সময় কাটাতে চাচ্ছে তাকেই না করতে হচ্ছে ওর। ইরফান বোধহয় অপর পাশ থেকে সাজিয়ার মনের কথাটা বুঝল। এই সাজিয়া, তুমি কি মন খারাপ করছো? আরে মন খারাপ করো না। কালকে যেতে পারবো না তো কি হয়েছে, আরেক দিন যাব। এখন এইসব চিন্তা বাদ দিয়ে আমাদের পিকনিক নিয়ে কথা শোন। আর 2 দিন পরেই পিকনিক। এই মাত্র মেসেজ আসলো আমার কাছে। ফুল ইটিনারি পাঠিয়েছে গ্রুপ থেকে। তোমার কাছেও তো আসার কথা।
আমরা অ্যাস্ট্রিও পার্কে যাচ্ছি প্রথমে। ওখানে লাঞ্চ সেরে তারপরে যাব হাডসন রিভার পার্কে। পুরো দিনের প্ল্যান, সাধারণত এই পিকনিকগুলো আমাদের খুব মজার হয়। অনেক বিনোদনে ভরপুর থাকে। আমার মনে হয় ভালো লাগবে তোমার। হমম। আই হোপ সো টু। সাজিয়াকে হাসতে শুনে ভালো লাগলো ইরফানের। সাজিয়া, একটা কথা বলি? হমম। পিকনিকের দিনটাতে আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই। তোমার কোনো আপত্তি আছে? সাজিয়ার বুকটা ধক করে উঠল। ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে গেল ও। সামনাসামনি থাকলে ওর চোখের ভাষাতেই ইরফান বুঝে যেত ওর মনে কি চলছে, কিন্তু এখন যেহেতু সামনে নেই তাই ওকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে হল সাজিয়ার। তবে একটা শব্দ ছাড়া আর কিছু বের করতে পারল না ও। না। দেন ইটস আ ডেট। ওকে। ইস। ইরফানের খুশি এপাশ থেকে স্পষ্ট সাজিয়ার কানে আসল। হেসে দিল ও নিজেও। খান প্যালেসে পৌঁছে ধ্রুব গাড়ি ড্রাইভওয়েতে পার্ক করে বের হয়ে চাবিটা ড্রাইভারের হাতে দিল। ওদিকে অর্ণিমা আরিশাকে পেছনের সিট থেকে বের করে নিয়ে এসেছে। বের হতেই আরিশা এক হাতে অর্ণিমাকে আর আরেক হাত দিয়ে ধ্রুবকে ধরে দৌড়তে শুরু করল। ওর কাণ্ড কারখানা দেখে উৎফুল্ল বোধ করল ধ্রুব আর অর্ণিমা। বাচ্চাটা যে এতটা খুশি হবে এটা কল্পনাতেও আসেনি ওদের। বাসার ভেতর ঢুকেই আফসার আর নার্গিসকে দাঁড়িয়ে থাকতে দেখল ওরা। গাড়ির আওয়াজ পেয়েই দুজন সামনে এসেছে। ওদের দুজনকে দেখে আরিশা উচ্ছ্বাসিত হয়ে গড়গড় করে সব বলে ফেলল। নার্গিস খালামনি, আফসার চাচ্চু, জানো? বাবা না আন্টিকে বিয়ে করতে যাচ্ছে। আন্টি আমাদের সাথে সব সময় থাকবে। আর আন্টিকে তখন আমি আর আন্টি ডাকব না। আন্টি তখন আমার মা হয়ে যাবে, তাই না আন্টি? হঠাৎ করেই পিনপতন নীরবতা বিরাজ করল বড় চারজনের মাঝে। পরিস্থিতি যে এরকম কিছু হবে, দূরদূরান্ত পর্যন্ত ভাবেনি কেউ। আরিশা এভাবে হাটে হাড়ি ভাঙবে তা যদি ধ্রুব বুঝত তাহলে আরও অনেক সাবধানতার বাণী শোনাত আরিশাকে। এখন সেটার আফসোসেই নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে করছে ওর। পাশে দাঁড়ানো ছিল অর্ণিমা। ওর মনে হল মাটিটা যদি ফাঁক হয়ে যেত তাহলে সেটার ভেতর ঢুকে বসে থাকত ও। লজ্জায় গালসহ কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, এমন অনুভূতি হল ওর। ধ্রুব আর অর্ণিমার উল্টাপাশে দাঁড়ানো আফসার আর নার্গিস যেন পুরো পাথর হয়ে গেছে। আরিশার মুখ থেকে কথাগুলো শোনা মাত্রই দুজনই পিঠ টানটান করে দাঁড়িয়ে গেছে। পায়ে মনে হয় শেকড় গজিয়েছে ওদের। একদম নড়ছে না। চেহারাতেও শূন্য দৃষ্টি। এই চারজনের মাঝে ছোট্ট আরিশা ঘাড় উঁচিয়ে ঘুরে ঘুরে চারজনকে দেখছে। অবাক লাগছে ওর, সবার চাহনি দেখে। কিছুই বুঝতে পারল না ও। কি হলো? তোমরা সবাই কথা বলছো না কেন? এতক্ষণ মনে হলো চারজনই বোধহয় কোনো মন্ত্রে বাধা ছিল তাই নড়তে পারছিল না। আরিশার আওয়াজে হঠাৎই আবার সচল হল ওরা। ধ্রুব কথা বলল সবার আগে, তবে ওর আওয়াজে ছিল স্পষ্ট লজ্জা মেশানো। আমি রুমে যাই। এটা বলেই হনহন করে সিঁড়ির দিকে পা বাড়াল ও। ওর পেছনে পেছনে অর্ণিমাও বলল, আমিও যাই। ওদের চলে যাওয়ার পর নড়ে উঠল আফসার আর নার্গিস। দুজনের মুখে ততক্ষণে হাসির রেখা ফুটতে শুরু করেছে। একে অপরের দিকে তাকিয়ে সন্তুষ্টের হাসি হাসল দুজন। আধা ঘণ্টা পরে আফসারকে রুমে ডাকল ধ্রুব। আফসার, আগামীকাল এই ফাইলগুলো ইমরান সাহেবকে পৌঁছে দিতে হবে। নতুন কন্ট্রাক্টের কাজ এগুলো। তুমি নিজে যে সব দিয়ে আসবা ওনার বাসায়। জি স্যার।
আর মা সম্ভবত আগামী শনিবারে আসছেন। নার্গিসকে বলে দিও সব ঠিকঠাক করে যেন রাখে। আমার আর নার্গিসের সাথে ম্যাডামের প্রায় একদিন পরপরই কথা হয় স্যার। আপনি চিন্তা করবেন না, আমরা সব দেখে রাখব। মুখ তুলে আফসারের দিকে তাকিয়ে হাসল ধ্রুব। মমম আসলে আরেকটা কথা ছিল তোমার সাথে। জি স্যার বলেন। এই প্রথম ধ্রুবকে লজ্জা পেতে দেখল আফসার। বুঝল ধ্রুব কি নিয়ে কথা বলতে চাচ্ছে। মুখে হাসির একটা রেশ রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল ও। ধ্রুব কিছু মুহূর্ত পর কথা শুরু করল। আরিশা যেটা বলেছে সেটা ঠিক। আমি আসলেই অর্ণিমাকে বিয়ে করতে যাচ্ছি। ওকে পছন্দ করি আমি। মনের খুশিটা অকপটে প্রকাশ করে ফেলল আফসার। স্যার, অর্ণিমা মিস খুবই ভালো একজন মানুষ। আপনি একদম ঠিক ডিসিশন নিয়েছেন। চেয়ার থেকে হাসতে হাসতে উঠে দাঁড়াল ধ্রুব। আফসারের সামনে আসল। হেসে জিজ্ঞেস করল ওকে, তোমার তাই মনে হয়? হ্যাঁ স্যার। গত 2.5 বছরে এই বাসায় খুশির কোনো আলো দেখতে পাইনি আমরা। তবে যখন থেকে অর্ণিমা মিস এসেছেন তখন থেকে আজ পর্যন্ত অনেক কিছু বদলেছে। আরিশা মামুনি এখন আরও অনেক প্রাণবন্ত হয়ে গেছে। আরিশা মামুনির জন্য অর্ণিমা মিসের থেকে ভালো আর কোনো মা হবে না। আমারও তাই ধারণা। তুমি আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য আফসার। তোমার কাছ থেকে এই কথাগুলো শুনে খুশি হলাম আমি। তবে একটা ব্যাপার খেয়াল রেখ। মা তোমার বা নার্গিসের সাথে কথা বললে এ ব্যাপারে কিছু বলতে যেও না। উনি দেশে আসার পর আমি প্রথম তাকে ব্যাপারটা বলতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আমরা কেউ কিচ্ছু বলবো না ম্যাডামকে। আফসারের পিঠ চাপড়ে দিল ধ্রুব। হেসে বলল, আচ্ছা এখন যেতে পারো তুমি। আজকে আর কোনো কাজ নেই। রাতে আরিশা ঘুমানোর পর ধ্রুব অর্ণিমাকে নিয়ে ছাদে গেল। সন্ধ্যার ঘটনার পর অর্ণিমা লজ্জায় আর সামনে আসেনি। যখন ধ্রুব আশ্বস্ত করেছে যে বাসার সবাই ঘুমাতে চলে গিয়েছে তখন বের হতে রাজি হয়েছে ও। ছাদে হাঁটতে হাঁটতে আজকের ঘটে যাওয়া সব ঘটনাগুলো নিয়ে গভীর বিশ্লেষণ করতে লাগল দুজন। অর্ণিমা যখন শুনল আফসারের সাথে ধ্রুবর কি কথা হয়েছে, লজ্জায় আবার মাটির সাথে মিশ যাওয়ার জোগাড় হল ওর। আজ সকাল পর্যন্ত কেউ কিছুই জানত না। এখন সবাই জানে। ইয়া আল্লাহ, কি হলো এটা? একদিক দিয়ে যা হয়েছে ভালো হয়েছে, তাই না? এখন আর লুকিয়ে লুকিয়ে প্রেম করা লাগবে না আমাদের। সবাই সব জানে, সো আর কোনো সমস্যা নেই। ধ্রুবর কথায় লজ্জা মিশ্রিত একটা হাসি শুধু দিতে পারল অর্ণিমা। ধ্রুব জিজ্ঞেস করল, কি হলো? ভুল বললাম কিছু? আপনার মাথায় তো এখন শুধু এটাই ঘুরে। বিশ্বপ্রেমিক হয়েছেন একদম। হমম, সেটাই। আমারও মনে হচ্ছে ভালোবাসাটা শুধু আমার মধ্যেই আছে। তুমি আমাকে ভালোবাসো না? হোঁচট খেয়ে অর্ণিমা দাঁড়িয়ে যায়। কে বলেছে আপনাকে এটা? কে বলেছে মানে? এখন পর্যন্ত একবারও আই লাভ ইউ বলেছো আমাকে? চমকে উঠল অর্ণিমা। কোন দিকের কথা কোথায় গেল সেটাই ভেবে অবাক হল ও। ওর অভিব্যক্তি বুঝেও থামল না ধ্রুব। কি হলো? বলো। বলেছ আমাকে? বলেছি। কবে? আপনার মনে নেই? আর তুমি আমাকে আপনি করে ডাকো কেন? আবার চমকে গেল অর্ণিমা। আরে এটা তো আমার অভ্যাস। সব সময় তো আপনাকে আপনি করেই ডেকে এসেছি। তা বিয়ের পরেও তাই ডাকার ইচ্ছা আছে নাকি? না, তা না। তাহলে তুমি বলে ডাকো।
লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসল অর্ণিমা। আমাকে একটু সময় দিন, আস্তে আস্তে অভ্যাস করে ফেলব। আচ্ছা যাও, সেটার জন্য না হয় সময় দিলাম, কিন্তু প্রথমটা এখনই বলতে হবে। কোনো প্রথমটা? অর্ণিমা আর ধ্রুব পাশাপাশি ছাদের রেলিং ঘেঁষেই দাঁড়িয়েছিল। হঠাৎ ধ্রুব সামনে এসে অর্ণিমার দুপাশের রেলিংয়ে হাত রেখে ওকে মাঝখানে আটকে ফেলল। অর্ণিমার চোখে চোখ রেখে বলল, যেটা আমি এখন শুনতে চাচ্ছি তোমার মুখ থেকে। কি? আই লাভ ইউ। হৃদস্পন্দন বেড়ে গেল অর্ণিমার। এমনভাবে ওকে আটকে ফেলেছে ধ্রুব যে বের হওয়ারও কোনো উপায় নেই। এত কাছে ছিল ধ্রুব যে ওর নিঃশ্বাসের শব্দও অর্ণিমার কানে আসছিল। বলো অর্ণিমা, ডু ইউ লাভ মি? ধ্রুবর চোখে চোখ রাখল অর্ণিমা। তাকিয়ে রইল একে অপরের দিকে দুজন। পাথরের মতন দাঁড়িয়ে রইল অর্ণিমা। বুঝল আজ ধ্রুবর হাত থেকে ছাড়া পাওয়া দায়। দুই দিকে দিয়েই আটকে ফেলেছে ওকে। কিন্তু ছেলেটা এত নাদান যে বুঝতেই পারছে না অর্ণিমার মনের ভেতর এখন কিরকম ঝড় চলছে। আসলেই এখনো সেই তিনটি শব্দ ধ্রুবর জন্য নিজের মুখে আনেনি অর্ণিমা। এমন না যে আনতে চায় না, আনতে অবশ্যই চায়। বলতে চায় ধ্রুবকেও, ভালোবাসা ব্যক্ত করতে চায় গভীর অনুভূতি দিয়ে। তবে কেন যেন ধ্রুব ওর কাছে আসলে মুখ দিয়ে আর কথা বের হয় না ওর। সেই লজ্জায় দম বন্ধ অবস্থা, হাত পা আষাঢ় হয়ে যায় একদম। আরও একটা কারণে কিছু বলতে পারে না অর্ণিমা। ওর মনে হয় ধ্রুব যেভাবে নিজের ভালোবাসাকে ওর সামনে তুলে ধরে সেভাবে ও হয়তো পারবে না। নিরাশ করে ফেলবে ও ধ্রুবকে। আমি অপেক্ষা করছি। ধ্রুবর আওয়াজে আবার সচল হল অর্ণিমা। ধ্রুবকে দেখে আবার চোখ অন্যদিকে ফেরাল। না, না, এখন এভাবে বলবে না ও ধ্রুবকে। আরও প্রিপারেশন নিয়ে তারপর সামনে আসবে। আপাতত কিভাবে ব্যাপারটা এড়ানো যায় সেটা চিন্তা করতে করতেই মাথায় একটা আইডিয়া আসলো ওর। হুট করে চিৎকার দিয়ে ধ্রুবর মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করল। আরে, আরিশা চলে এসেছে ছাদে। অর্ণিমার এই কথায় কোনো কাজই হল না। এক পাও সরল না ধ্রুব। অর্ণিমার দিকেই গম্ভীর চোখে তাকিয়ে রইল। অবাক হল অর্ণিমা। আরিশা ছাদে এসেছে তো? দেখেন, আরিশা আসেনি। তুমি আমার মাইন্ড ডাইভার্ট করার জন্য এটা বলছ? চোখ গোল গোল করে তাকালো অর্ণিমা। আপনি কিভাবে বুঝলেন? আরিশা এত বড় হয়নি যে আমাদেরকে এই অবস্থায় দেখে চুপ হয়ে থেকে আমাদের প্রাইভেসি বুঝবে। বরঞ্চ এতক্ষণে ও আমাকে বা তোমাকে ডেকে বসত কয়েকবার। অর্ণিমা ধ্রুবর বিশ্লেষণ শুনে দমে গেল একদম। তার সাথে সাথে রাগও হল ওর ওপর। মনে মনে বিড়বিড় করল, মানুষটা এত স্মার্ট কেন? এই পরিস্থিতিতেও বুঝি কারো মাথায় লজিক খাটে? হঠাৎ ধ্রুব একটা দীর্ঘশ্বাস ছেড়ে অর্ণিমার সামনে থেকে সরে গেল। এতে একেবারে অবাক হয়ে গেল অর্ণিমা। ধ্রুবর চেহারায় স্পষ্ট নিরাশা দেখতে পেল ও। মলিন একটা হাসি দিয়ে ধ্রুব ওর মাথায় হাত বুলিয়ে দিল। অর্ণিমা, ইটস ওকে। তোমার কিছু বলতে হবে না। বাদ দা। ধ্রুবকে আর কিছু বলার একেবারেই সুযোগ না দিয়ে ওর টি শার্ট খামচে ধরে ওকে কাছে টেনে নিয়ে আসলো অর্ণিমা। আকস্মিক এই ধাপে অবাক হওয়ার পালা এবার ধ্রুবর। মাথা নিচু করে সরাসরি অর্ণিমাকে দেখল ও। এক মুহূর্ত নিস্তব্ধতা বিরাজ করল দুজনের মাঝে। আওয়াজ বলতে শুধুই ছিল রাতের প্রকৃতির ডাক। ধীর গতিতে নিজের পা দুটো উঁচু করে অর্ণিমা ধ্রুবর মুখের কাছে আসল।
নিজের ঠোঁট দিয়ে আলতো করে ছুঁয়ে দিল ধ্রুবকে। আই লাভ ইউ। স্নিগ্ধ একটা হাসি ছড়িয়ে পড়ল অর্ণিমার চোখে। ধ্রুবর আশ্চর্যচকিত চেহারা দেখে সেই হাসি ছেয়ে গেল ওর পুরো চেহারায়। মুহূর্তেই নিজেকে সামলে ধ্রুব অর্ণিমার সাথে সেই হাসি ভাগাভাগি করে নিল। জড়িয়ে ধরল ওকে নিজের মাঝে। অর্ণিমাও যেন পেয়ে গেল ওর সবচাইতে সুরক্ষিত স্থান। আজকে পিকনিক। সাজিয়া সকাল থেকেই নানানভাবে নিজেকে সাজানোতে ব্যস্ত। যদিও বাসার পরিবেশ বেশি একটা ভালো না, তবুও তাতে ওর কিছু যায় আসছে না। গতকাল রানিয়ার বিয়েতে গিয়েছিল ওরা। সেখানে সভাবরতী শিহাব জোরপূর্বক সাজিয়াকে ধ্রুব নামের মানুষটার মা, মামা আর বাকি আত্মীয়স্বজনদের সাথে পরিচয় করানোর চেষ্টায় লেগেছিল। সাজিয়াও নিজের পরিবারের মান সম্মান রক্ষার্থেই বাধ্য হয়ে ভাইয়ের সাথে এই নাটকে অংশগ্রহণ করেছিল। তবে বাসায় আসার পর ও স্পষ্ট করে শিহাবকে বলেছে যে এই বিয়েতে ও মোটেও ইন্টারেস্টেড না। তবে তাতে মনে হল না শিহাব একটুও দমেছে। কেমন একটা হাসি দিচ্ছিল যেন, যেটা সাজিয়া বোঝেনি। তবে এরপরে ভাইয়ের সাথে আর কথা হয়নি ওর। সকালেও নাস্তার টেবিলে শিহাব কথা বলেনি ওর সাথে। তখনই বুঝেছে সাজিয়া যে শিহাব ওর ওপর মেজাজ গরম করে আছে। ভাবিকে বলে বের হয়ে এলো সাজিয়া। আরও বলে আসলো যে আজ রাতে ও ক্যাম্পাস ডর্মেই থাকবে, তাই ওর জন্য যেন অপেক্ষা না করে। সাজিয়ার বাসার সামনে তামোহাও এসেছে। একসাথেই যাবে ওরা, আগেই প্ল্যান করা ছিল। ঘণ্টাখানেকের মাঝেই ভার্সিটির প্রেমিসিসে ঢুকল দুজন। আগে থেকেই গ্রুপে বলা ছিল যে সবাই সম্মিলিত হবে ক্যাম্পাসে, তারপর এখান থেকে একসাথে যাবে। অনেকেই এসে গেছে ইতিমধ্যে। ইরফানকেও দেখতে পেল সাজিয়া, এবং স্বাভাবিকভাবে আশপাশে অনেক মেয়েদের আনাগোনাও চোখে পড়ল। সাজিয়াকে দেখে এগিয়ে এলো ইরফান। গুড, তুমি এসে গেছ। এখনই তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম, দুষ্টামি করে বলল সাজিয়া। কেন? আমাকে মিস করছিলেন? অকপটে জবাব আসলো সাজিয়ার কাছে। হমম। উত্তরটা শুনে একটু অপ্রস্তুত হয়ে গেলেও নিজের দুষ্টামি ঠিকই সাজিয়া চালিয়ে গেল। আমার মনে হয় আপনি ভুল করছেন। আপনার তো আমাকে মিস করার কোনো দরকারই নেই। মেয়েদের দিকে দেখিয়ে বলল সাজিয়া, আপনার ফ্যান ফলোয়িং প্রচুর। এদের সাথেই সময় ভালো কেটে যেত আপনার। হাসি দিয়ে ওর কথা উড়িয়ে দিল ইরফান। তোমার দুষ্টুমি বাদ দাও। এখন চলো, নয়তো বাসে ভালো সিট পাওয়া যাবে না। চলেন। সেই মুহূর্ত থেকে সারাটা দিন সেদিন ইরফান আর সাজিয়া একসাথে কাটাল। কেন যেন ইরফান কোনোভাবেই সাজিয়াকে নিজের চক্ষু আড়াল করল না। ওকে পাশে রেখে হাজারো গল্পে মাতিয়ে রাখল। সাজিয়া একটা ব্যাপার এখন খুব ভালো করেই খেয়াল করেছে, ওরা দুজন যখন একসাথে থাকে তখন তৃতীয় কারো অস্তিত্ব ওদের কাছে কোনো মানে রাখে না। তাই তো একদল পরিচিত মানুষদের মাঝেও নিজেদের ব্যক্তিগত অনেক বিষয় নিয়েই আলাপ করেছে দুজন। সেখান থেকেই সাজিয়া জানতে পেরেছে ইরফানের ব্যাপারে অনেক কিছু। ইরফানের বাবা বাংলাদেশের একজন নামী ব্যবসায়ী। ইরফানকেও হয়তো তার বাবার সাথে একদিন যোগ দিতে হবে, তবে এখন সে নিজের পড়াশোনাটাকেই প্রাধান্য দিতে চাচ্ছে। তার পাশাপাশি এক বন্ধুর সাথে একটা প্রজেক্টেও কাজ করছে ও। সেটাও ব্যবসায়িক, এবং এটাই কাজ করাতে ওর নিজের অনেক অভিজ্ঞতা বাড়ছে। সাজিয়াও নিজের এবং নিজের পরিবারের ব্যাপারে অনেক কথাই বলল ইরফানকে। এসবের মাঝেই কখন যে দিনটা ফুরিয়ে গেল সেটাই ধরতে পারল না দুজন। সন্ধ্যায় ক্যাম্পাসে ওদেরকে নামানোর পর সাজিয়াকে ওর ডরমিটরি পর্যন্ত এগিয়ে দিতে গেল ইরফান। সেই পথটা সাজিয়ার মনে হচ্ছিল
যেন শেষ না হয় তাই খুব ধীর গতিতে হাঁটছিল ও। তবে সব সুন্দর সময়েরই একটা শেষ আছে, তেমনভাবেই ডরমিটরির বিল্ডিংয়ের সামনে এসে পৌঁছালো ওরা। সাজিয়ার দিকে তাকালো ইরফান। সাজিয়া, আগামী সপ্তাহ থেকে তো হলিডেজ শুরু হচ্ছে, আমি দেশে যাচ্ছি। আগামী মাসে ফিরব। ইরফানের মুখ থেকে এই কথাটা শুনে উজ্জ্বল হয়ে গেল সাজিয়ার মুখ। রাতের অন্ধকারেও সেটা ভালোভাবেই দেখতে পেল ইরফান। আপনি দেশে যাচ্ছেন? কবে? আগামী রবিবার ভোরে। আমিও দেশে যাচ্ছি এবার, ভাইয়া ভাবির সাথে। আমাদের ফ্লাইট সোমবার সকালে। তখন বুঝতে পারল ইরফান সাজিয়ার খুশি হওয়ার পেছনের কারণ। নিজেও সেই একই অনুভূতির ছোঁয়া পেল ও। প্রায় একই সাথে দুজন বলে উঠল, লেটস মিট ইন বাংলাদেশ। হা হা করে হেসে ফেলল দুজন। ইরফান একটা কাগজ বের করে ওর বাংলাদেশের মোবাইল নাম্বার আর বাসার অ্যাড্রেস লিখে সাজিয়ার দিকে এগিয়ে দিল। দেশে নামতেই আমাকে কল করবা। তোমরা কি ঢাকায় থাকবা? ইউজুয়ালি আমরা সরাসরি খুলনায় চলে যাই। আমাদের সব আত্মীয়স্বজনরা ওখানেই। তবে এবার ভাইয়া মনে হয় বলছিল তার কি কাজ আছে ঢাকায়। সেটা করতে কিছুদিন ঢাকায় থাকতে হতে পারে আমাদের। সো আমাদের এই সময়টা দেখা করতে হবে, দ্যাটস ইট। ইরফানের ওর প্রতি অধিকার নিয়ে কথা বলাটা বেশ ভালো লাগলো সাজিয়ার। আসলে ও নিজেও তো চায় ইরফানের সাথে আরও কিছুদিন দেখা করতে। কিছু বিষয়ে নিয়ে সময় দিতে চায় ও। ইরফানকে সত্যি রূপে পছন্দ করার জন্য আরও জানতে চায় ওকে। বুঝতে চায়, সিদ্ধান্ত নিতে চায়। সেই সপ্তাহটা দ্রুত পার হয়ে গেল ধ্রুব আর অর্ণিমার মাঝ দিয়ে। ওই যে বলে না, সুন্দর সময় তাড়াতাড়ি পার হয়। তাই হলো ওদের। দেখতে দেখতে শুক্রবার রাত চলে আসল। আগামীকাল বিকেলে রাহলা বেগম দেশে ফিরছেন। অর্ণিমা আগামীকাল সকালেই ওর ফ্ল্যাটে চলে যাবে। আগে প্ল্যান ছিল যে রাহেলা বেগম আসার পর ওনার সাথে দেখা করে তারপরে যাবে ও। কিন্তু এখন লজ্জায় ওনার সামনে যাওয়ার সাহস হচ্ছে না অর্ণিমার। এ কথা ধ্রুবকে জানানোর পর থেকেই ছেলেটা কিটকিটিয়ে হাসছে। অর্ণিমা অভিমানে একটু রাগ হল ওর ওপর। আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি আর তুমি হাসছ? ইতিমধ্যেই ধ্রুবকে তুমি করে ডাকা শিখে গেছে অর্ণিমা। দুজনে 3 তলার ছাদটায়, যেখানে ধ্রুব অর্ণিমাকে প্রপোজ করেছিল, রেলিং ধরে সামনের দিকে হালকা ঝুঁকে দাঁড়িয়ে আছে। অর্ণিমার কথায় ওকে নিজের পাশে নিয়ে আসে ধ্রুব। এত টেনশন কি নিয়ে করছো বলো তো? ধ্রুবর কাঁধে মাথা রাখল অর্ণিমা। সামনের কালো অন্ধকারের দিকে মলিন চোখে চেয়ে রইল। আস্তে আস্তে সাবলীল হচ্ছে ওদের মাঝের সম্পর্কটা। এখন একটু অস্বস্তি হয় না ধ্রুবর পাশে থাকতে। ওকে সম্পূর্ণ রূপেই নিজের মানতে শুরু করেছে অর্ণিমা, আর তাই কেন যেন আজ মনে একটা অজানা ভয় উকি দিচ্ছে। আন্টিকে আমাদের ব্যাপারে কবে জানাবে? মা কালকে বিকেলে আসছেন। যদি উনি আসার পরে ফ্রেশ ফিল করেন তাহলে কালকে সন্ধ্যায় ওনাকে নিয়ে বসব। ধক করে উঠল অর্ণিমার বুক। ঝট করে মাথা উঠিয়ে ধ্রুবর দিকে সরাসরি তাকালো ও। এত তাড়াতাড়ি জানিয়ে দিবা? কেন? তুমি চাও না? ওহো, প্লিজ ফাজলামো করো না। আমি চাব না কেন? কিন্তু আন্টি যদি রেগে যান, অথবা যদি তিনি না মানতে চান এই সম্পর্ক, তাহলে? আচ্ছা, উনি এটা মনে করবেন না তো যে 1 মাস এই বাড়িতে থেকে আমি তার ছেলেকে হাতানোর চেষ্টা করেছি? অর্ণিমার দিকে তাকিয়ে আবার হো হো করে হেসে ফেলল ধ্রুব। অর্ণিমা, তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো সেটা কি নিজেই বুঝতে পারছো? করুণ সুরে বলল অর্ণিমা।
হাসো হাসো, আরো হাসো। আমার জানটা বের হয়ে যাচ্ছে আর তোমার হাসিই থামছে না। অর্ণিমার অভিমানী সুর শুনে ওকে আবারও নিজের কাছে নিয়ে আসলো ধ্রুব। এবার অর্ণিমা কাছে আসতে না চাইলেও ধ্রুব শুনল না। ওকে জোর করে নিজের সামনে দাঁড় করিয়ে কোমর জড়িয়ে ধরে গম্ভীর গলায় বলল, তোমার প্রশ্নগুলোর জবাব দেই শোনো। আমি আগেও তোমাকে বলেছি যে আমার জীবনের ডিসিশন শুধু আমি নেই, আর কেউ না। আমি যে এই বিষয়ে কারো কথা শুনি না এটা আমার মা খুব ভালোভাবেই জানেন। তাই তিনি কখনোই আমার ওপর কোনো সিদ্ধান্ত ছুড়ে দিবেন না। আর রইল কথা মায়ের, তাহলে তোমাকে মনে করিয়ে দেই যে তোমাকে আমার বউ করে আনতে কিন্তু মাই চেয়েছিলেন প্রথমে। আমি তো সিম্পলি তার পছন্দকেই প্রাধান্য দিচ্ছি। শেষের কথাটায় লজ্জা পায় অর্ণিমা। ধ্রুব মুগ্ধ হয়ে তা দেখে। আবার কথা শুরু করল ও, শোনো, আমার মা অনেক আধুনিক খেয়ালের মানুষ। বাবা আর মায়ের ভালোবাসার গল্প আমাদের পরিবারে সেই রকম বিখ্যাত। তারই পথ ধরে ভাইয়া মিথিলাকে প্রেম করেই বিয়ে করেছিল। তাহলে আমি বাদ গেলে ট্রেনটা নষ্ট হয়ে যাবে না? হা হা হা। মা এটা ঠিকই বুঝবেন। ওনার মানতে একটুও সময় লাগবে না। এবার যেন হাফ ছেড়ে বাঁচল অর্ণিমা। অনেক হালকা বোধ করতে লাগল ও। ধ্রুবর আত্মবিশ্বাস দেখে ওর প্রতি ভরসা অনেকটা বেড়ে গেল। ধ্রুবর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখল ও। হঠাৎ ধ্রুবর আওয়াজ কানে আসল ওর, কিন্তু অর্ণিমা, একটা সমস্যা আছে। আবার ভয় পেল অর্ণিমা। আবারও মাথা ঝট করে উপরে তুলল। দেখল ধ্রুবর চেহারাটা গম্ভীর হয়ে আছে। আতঙ্কিত হয়ে ওকে জিজ্ঞেস করল অর্ণিমা, কি সমস্যা? না মানে কি, বলো না। আজকে রাতটা তো শেষ রাত আমাদের একসাথে, মানে বিয়ের আগের কথা বলছি আর কি। তো এই রাতেও যদি আলাদা থাকি তাহলে কষ্ট হবে আমার, সেটাই সমস্যা। ধ্রুবর দুষ্টামি বুঝতে একটুও সময় লাগল না অর্ণিমার। চোখ বড় বড় করে ধ্রুবর দিকে তাকিয়ে কপট রাগে ধমক দিল ও। ধ্রুবর বাঁধন থেকে বের হল। তুমি এত ফাজিল হয়ে গেছ? আমি ভয়ে আতকে উঠেছিলাম। তোমার এই সমস্যার কোনো সমাধান আপাতত নেই। আগে কালকে আন্টির সামনে আমাদের প্রবলেম সলভ করো, তোমার প্রবলেমটা তখন অটোমেটিক সলভ হয়ে যাবে। ততক্ষণ ধৈর্য ধরো। তাই না? ধৈর্য ধরতে বলছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আজ তুমি গেস অর্ণিমা, দাঁড়াও। এই বলে ধ্রুব অর্ণিমাকে ধরতে গেলেও এবার ঠিকই সরে গেল অর্ণিমা। ধ্রুবর দিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খিলখিল করে হাসতে হাসতে ছাদ থেকে দৌড়ে নেমে যেতে লাগল ও। হাসিটা ধ্রুবর মাঝেও সংক্রামিত হয়েছে। পিচ ধরল ও অর্ণিমার। পরদিন সকালে অর্ণিমাকে নিজের বাসায় নামিয়ে দিয়ে আসলো ধ্রুব। খান প্যালেস থেকে বের হওয়ার সময় অর্ণিমার খুব খারাপ লাগছিল। এই এক মাসে এই বাসাটার সাথে ওর জীবন আষ্টেপৃষ্ঠে জড়িত হয়েছে। এই বাসার প্রত্যেকটা ব্যক্তি এখন অর্ণিমার অনেক কাছের মানুষ। তাদের সবার সাথে হেসে খেলে এত সুন্দর একটা সময় কাটিয়েছে যা সারা জীবন মনে রাখার মতন। আরিশারও মন ভীষণ খারাপ। একবার তো কেঁদেই ফেলেছে বাচ্চাটা যখন ও শুনেছে অর্ণিমা আজ চলে যাবে। ও মনে করেছিল ওর দিদা আসার সাথে সাথেই বিয়ে হয়ে যাবে ওর বাবার আর অর্ণিমা আন্টির। আন্টি এই বাসা থেকে আর যাবেই না। কিন্তু এখন বাস্তবতা বুঝে মনটা ভীষণ খারাপ করে রাখল ও। অর্ণিমার অনেক বোঝানোর পর একটু হাসি ফুটল মুখে। অর্ণিমাকে বাসায় নামিয়ে দেওয়ার সময় গাড়িতে খেয়াল করেছিল ধ্রুব যে ও আবার অন্যমনস্ক হয়ে পড়েছে।
আরিশাকে কোলে জড়িয়ে ধরে আকাশপানে চেয়ে আছে একভাবে। বুঝল ধ্রুব অর্ণিমার মাথা থেকে টেনশন যাচ্ছেই না। ভালো লাগলো ওর দেখে যে মেয়েটা ওদের সম্পর্কটাকে নিয়ে কতটা সিরিয়াস। অর্ণিমার মাথায় হাত বুলিয়ে দিল ধ্রুব। ওর দিকে অর্ণিমা ফিরে তাকালে চোখের ইশারায় আশ্বস্ত করল ওকে। বিকাল 4:30টার পর টার্মিনাল থেকে বের হলেন রাহেলা বেগম। ধ্রুব, আরিশা আর আফসার এয়ারপোর্টে এসেছে ওনাকে রিসিভ করতে। দিদাকে দেখে আরিশার খুশির কোনো ঠিকানা রইল না। দৌড়ে গেল ওনার কাছে। দিদা দিদা দিদা, তুমি চলে এসেছ। আই মিস ইউ। আমার দাদুমণিটাকে আমিও তো কত মিস করেছি। আমাকে ছাড়া কেমন ছিলা দাদুমণি? ভালো ছিলাম, কিন্তু তোমার জন্য খারাপ লাগত। আর যাবা না আমাকে ছেড়ে? ওকে ওকে দাদুমণি, প্রমিস আর যাব না। দাদি নাতনির মিলনের মাঝে ধ্রুব জায়গাই পাচ্ছিল না। একটু পর আরিশার থেকে মাথা তুলে নিজের ছেলের দিকে তাকিয়ে হাসলেন রাহেলা বেগম। কেমন আছিস বাবা? মাকে জড়িয়ে ধরল ধ্রুব। আমি ভালো আছি। তুমি কেমন আছো? শরীর কেমন তোমার? ভালো আছি। আফসার কেমন আছো? আফসার পেছনেই দাঁড়িয়ে হাসছিল। ম্যাডাম, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। চলো চলো, আমাকে আমার বাসায় নিয়ে চলো। কতদিন আমার বাড়িটা দেখি না। রাতে রাহেলা বেগমের পছন্দ অনুযায়ী সব খাবার পরিবেশন করল নার্গিস। রাহেলা বেগম নিজের বাসায় ফিরে যে কি পরিমাণে খুশি সেটা তার চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। খাবারের পর থেকেই একে একে বাড়ির সবাইকে ডেকে ডেকে গল্প করছেন আর তাদের জন্য আনা উপহারগুলো দিচ্ছেন। ধ্রুব আর আরিশা তার রুমে তার পাশেই বসা। একসময় সবার উপহার দেওয়া শেষ হলে ছেলে আর নাতনির সাথে গল্প করতে বসলেন তিনি। রানিয়ার বিয়ে নিয়ে অনেক ঘটনাই বললেন। তারপর একটা সময় নার্গিসকে ডেকে বললেন আরিশাকে নিয়ে যেয়ে শোয়ায় দিতে। আরিশা চলে গেলে ধ্রুবকে কাছে ডাকলেন তিনি। ধ্রুব, তোর সাথে কিছু কথা আছে আমার বাবা। আমারও কিছু কথা বলার আছে তোমাকে মা। কি বলবি বল। বলছি, আগে তোমারটা শুনে নেই। বলো। এক মুহূর্ত চুপ থাকলেন রাহেলা বেগম। নিজের মাঝে কথা গুছিয়ে নিলেন আগে। তারপর ধ্রুবর সামনে মুখ খুললেন তিনি। এবারের ট্রিপটা আমার জন্য বৃথা ছিল না। একটা বিশাল বড় কাজ করে আসতে পেরেছি আমি। কি কাজ মা? তোর জন্য একটা মেয়ে পছন্দ করে এসেছি আমি। মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ল ধ্রুবর মাথায়। কি বললা? মেয়ে পছন্দ করেছ? মানে কি? ধ্রুবর প্রতিক্রিয়ায় থমকে গেলেন রাহেলা বেগম। আমতা আমতা করে বললেন, বাবা আসলে হুট করেই সব হল। উইয়ে, শিহাবের কথা বলছিলাম না? ওরই ছোট বোন সাজিয়া। প্রস্তাবটা ওরাই দিল। তোর দেয়া সব শর্তেই রাজি ওরা, এখন শুধু তুই। মস্তিষ্ক যেন ধ্রুবর থমকে গিয়েছে। নিজের মাকে কথার মাঝপথেই বাধা দিল। মা একটু থামো। আমি এই বিয়েতে কোনোভাবেও রাজি হব না। কেন ধ্রুব? তুই তো বলেছিলি যে। আমি অর্ণিমাকে পছন্দ করি মা। আমি ওকেই বিয়ে করব। এবার চোখ কপালে উঠল রাহেলা বেগমের। ছেলের এমন সোজা সাপটা অনুভূতির ব্যক্ততায় ভীষণ অবাক হলেন। অর্ণিমা? কে? দাদুমণির টিচার, অর্ণিমা? হ্যাঁ। কিন্তু ওকে তো তোর বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আমি। আমাকে তো কোনো জবাব দেয়নি ও। তাই আমি ধরে নিয়েছি যে ও মানা করে দিয়েছে। এবার লজ্জায় পড়ল ধ্রুব।
ঠোঁটে স্মিত হাসি টেনে মাথার পেছনে চুলকে বলল ও। হ্যাঁ মা, ও মানাই করে দিয়েছিল। কারণ তখন ও আমাকে চিনত না, আমার সম্বন্ধে কিছুই জানত না বলে হুট করে কোনো ডিসিশনে যেতে চায়নি। কিন্তু ওকে আমার আগেই ভালো লেগেছিল আর এই কয়েকদিনে দুইজনকে চিনেছি, জেনেছি, তারপরই ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করব। কপালের ভাঁজ সিধে করলেন রাহেলা বেগম। ও, তাহলে এখন অর্ণিমা রাজি হয়েছে? লাজুক একটা হাসি দিল ধ্রুব। হমম, হ্যাঁ হয়েছে। চিন্তিত দেখালো রাহেলা বেগমকে। হায় হায়, তাহলে এখন কি হবে রে ধ্রুব? আমেরিকার ওদেরকে আমি কি জবাব দিব? ওরা তো আসছে এই সপ্তাহে। হ্যাঁ? ধ্রুবর অবাক হয়ে যাওয়া দেখে আবার আমতা আমতা শুরু করলেন রাহেলা বেগম। ধ্রুব ততক্ষণে চমকে গেছে পুরোপুরি। ওরা আসছে মানে? কোথায়? দেশে আসছে? হ্যাঁ, আমাদের বাসায়। আমাদের বাসায়? কেন? তোকে দেখতে। আম্মা, কি ভেজাল পাকাইছো বলো তো তুমি? তুমি কি ওদের কথা দিয়ে ফেলছো নাকি? আংটি ফাংটি পরায় দিয়ে আসো নাই তো আবার? না না, তা করি নাই বাবা। কিন্তু বলেছি যে আমার কোনো আপত্তি নাই। আসলে ওরা নিজে থেকেই তোর শর্তে রাজি হয়ে যাওয়ায় আমি আর মানা করি নাই। কেন করব বল? তো আমাকে জানাও নাই কেন? রাহেলা বেগম ছেলের ওপর কপট রাগ ঝাড়লেন। তো তুই তো অর্ণিমাকে পছন্দ করেছিস, সেটা আমাকে জানাস নাই। জানলে কি আমি আগাতাম? এবার একটু শান্ত হল ধ্রুব। মায়ের জন্য মায়া লাগল ওর। এতক্ষণ অনেক চিৎকার করেছে। স্বাভাবিক আওয়াজ নিয়ে আসলো এখন গলায়। ওনারা আসছে কবে? আগামী মঙ্গলবার বোধহয় ফ্লাইট। ওনারা কি শুধু আমাদের উদ্দেশ্যেই আসছেন দেশে? না, ওনাদের আত্মীয়স্বজনদের সাথে দেখা করতে আসছেন। তবে প্রথমে এখানেই আসবেন। হম্মম। আচ্ছা, তুমি এটা নিয়ে বেশি একটা চিন্তা করো না। তুমি ওনাদের যেহেতু ইনভাইট করেছ, তাহলে আসুক। আমি নিজেই কথা বলবো ওনাদের সাথে। কিন্তু বাবা, ওনারা যদি কিছু মনে করে? ধ্রুব নিজের মায়ের কাছে যেয়ে ওনার হাত ধরল। মা, আমি আছি তো, তাই না? আমি সামলে নিব সব। তোমার বা আমাদের পরিবারের নাম খারাপ হবে না। দেখে নিও। হাসলেন রাহেলা বেগম। আশ্বস্ত হলেন। তারপর ধ্রুবকে জিজ্ঞেস করলেন, অর্ণিমা কই রে? আজকে দেখলাম না ওকে। মুহূর্তেই হাসি ফুটল ধ্রুবর ঠোঁটে। মায়ের দিকে তাকিয়ে হাসল। আজ সকালেই চলে গেছে। তোমার সামনে আসতে নাকি লজ্জা লাগছে তার। হো হো করে হেসে দিলেন রাহেলা বেগম। কাল বিকেলে ওকে বাসায় আসতে বলিস। কথা আছে ওর সাথে আমার। এরপর দুই মা ছেলে মিলে অনেক গল্প আর হাসাহাসিতে মেতে রইলেন অনেক রাত পর্যন্ত। পরের দিন বিকেল বেলা অর্ণিমার ফ্ল্যাটের সামনে ধ্রুব গাড়ি নিয়ে দাঁড়ানো। অর্ণিমা নেমে এলো কিছুক্ষণ পর। গতকাল রাতেই অর্ণিমাকে ফোন দিয়ে বলে দিয়েছিল যে রাহেলা বেগম ওকে আজ আসতে বলেছেন। কী কারণে জিজ্ঞেস করাতে ধ্রুব কোনো উত্তরই দেয়নি। বলেছে দেখা হলে সব জানাবে। ওর গলার আওয়াজেই বুঝেছিল অর্ণিমা, কোনো একটা সমস্যা হয়েছে বাসায়। সেই থেকেই অর্ণিমার অবস্থা খারাপ হয়ে গেছে। টেনশনে মুখটা এইটুকু হয়ে গেছে ওর। ধ্রুবর সামনে যখন এসে দাঁড়ালো তখনও দেখল ধ্রুবর চেহারা খুব গম্ভীর। ওর দিকে একবারও তাকাচ্ছে না। অর্ণিমাকে বলল ধ্রুব, গাড়িতে ওঠো।
চুপচাপ গাড়িতে উঠল অর্ণিমা। ধ্রুবও উঠে কোনো কথা না বলে ছেড়ে দিল গাড়ি। রাস্তায় একটা কথাও বের হল না ধ্রুবর মুখ থেকে। তাই অর্ণিমাও চুপ রইল। তবে ভেতর ভেতর ঝড় বইতে লাগল ওর। হঠাৎ খেয়াল করল খান প্যালেস ছাড়িয়ে সামনে চলে যাচ্ছে ধ্রুব। তখন অর্ণিমা নাড়া দিল ওকে। এই তুমি কই যাচ্ছ? বাসা তো পেছনে ছেড়ে আসলাম আমরা। জানি। বাসায় যাওয়ার আগে তোমার সাথে কিছু কথা আছে আমার। কি কথা? একটা নির্জন রাস্তার একপাশে ধ্রুব পার্ক করল গাড়ি। এরপর সরাসরি অর্ণিমার দিকে তাকাল। অর্ণিমা একটা ঝামেলা হয়ে গেছে। মানে আম্মা আমেরিকায় আমার জন্য একটা মেয়ে পছন্দ করে এসেছেন। আতকে উঠল অর্ণিমা। চেহারা থেকে রক্ত সরে গেছে ওর। শঙ্কিত দৃষ্টিতে ধ্রুবর দিকে তাকিয়ে রইল ও। ধ্রুব সামনের দিকে তাকিয়ে ওর কথা চালিয়ে গেল। এক প্রকার বলা যায় কথা দিয়ে এসেছেন তিনি ওনাদের। এবার সরাসরি ধ্রুব তাকালো অর্ণিমার ভরকে যাওয়া শঙ্কিত মলিন চেহারার দিকে। আই অ্যাম সরি অর্ণিমা। আমার মায়ের কথার মান রাখতে আমাকে সেই মেয়েকেই বিয়ে করতে হবে। আই কান্ট ম্যারি ইউ। ধ্রুবর কথা শুনে একদম জমে গেল অর্ণিমা। শূন্য দৃষ্টিতে ওর দিকে চোখ আটকে রাখল। হঠাৎ অনুভব করল যে নিজের দম আটকে আসছে। না, এটা ধ্রুব কাছে আসার সময় যেমন দম বন্ধ ভাব হয় সেরকম না। এটা সম্পূর্ণই আলাদা। আসলেই মনে হচ্ছে ওর দম বের হয়ে যাবে শরীর থেকে। হাতের তালু ঘেমে গেছে, হালকা কাঁপুনি দেখা যাচ্ছে আঙ্গুলগুলোতে, কিন্তু ভেতরে ঝড় বয়ে যাচ্ছে হাতের ওপর দিয়ে। একই অবস্থা দুই পায়েরও। এতক্ষণ খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে অর্ণিমার প্রতিক্রিয়া দেখছিল ধ্রুব। মেয়েটা যে ভেতর পর্যন্ত নড়ে গেছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভীষণ মায়া লাগল ওর সাথে নিজের ওপর রাগও উঠল। বুঝল এইবার ফাজলামো বন্ধ করার সময় হয়ে এসেছে। আর এক মুহূর্ত দেরি না করে নিজের সিট বেল্ট খুলে সামনে এগিয়ে অর্ণিমাকে জড়িয়ে ধরল ও। অর্ণিমা কিন্তু সেই একই জায়গায় বসে রইল পুতুলের মতন। কোনো ভাব নেই চেহারায়। ধ্রুব ওর মাথার পেছনে হাত বুলিয়ে দিয়ে বলল, অর্ণিমা, আমি দুষ্টামি করছিলাম তোমার সাথে। আই অ্যাম নট ম্যারিং এনিবডি এলস। এই কথায় হুট করে নড়ে উঠল অর্ণিমা। ততক্ষণে ধ্রুব ওর মুখের সামনে নিজের মুখ নিয়ে এসেছে। চোখ বড় বড় হয়ে গেছে মেয়েটার। অর্ণিমার চেহারাটা হাতে নিয়ে সরাসরি ওর দিকে তাকিয়ে বলল ধ্রুব, আমি আসলেই মজা করছিলাম তোমার সাথে। আমি মাকে বলে দিয়েছি আমাদের কথা। মা রাজি হয়ে গেছেন। এই জন্যই তো তোমার সাথে দেখা করতে চান তিনি। ধ্রুবকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ভ্যা করে কেঁদে দিল অর্ণিমা। একেবারেই অপ্রস্তুত ধ্রুব কি করবে তা বুঝে ওঠার আগেই অর্ণিমার হাত দিয়ে অনেকগুলো চড় থাপ্পড় খেল। তুমি এভাবে আমাকে বুলি করেছ? আমি কেরকম ভয় পেয়ে গিয়েছিলাম শুনে এসব কথা, তুমি জানো? আর একটু হলে আত্মা বের হয়ে যাবার জোগাড় হয়েছিল আমার। তোমার সাথে কোনো কথা বলবো না আমি। তোমার সাথে কোথাও যাব না। এই সব বলতে বলতে অর্ণিমা ধ্রুবকে মারছিল আর ধ্রুব বেচারা নিজের আত্মরক্ষাতেই ব্যস্ত। একসময় মার থামিয়ে অর্ণিমা গাড়ির দরজা খুলতে গেল, তখনই থামাতে গেল ওকে ধ্রুব। এই কি করছো? কি করছো? আমি তোমার সাথে কোথাও যাব না। আমি আন্টির সাথে দেখা করতে একাই যেতে পারবো। সাথে সাথে ড্রাইভিং সিটের পাশে মাস্টার লক বাটনটা চেপে দিয়ে ধ্রুব সবগুলো দরজা লক করে দিল। অর্ণিমা আর দরজা খুলতে পারল না। রেগে আগুন হয়ে যাওয়া দৃষ্টি দিয়ে তাকালো ধ্রুবর দিকে।
চোখে পানি ছল ছল করছে। আর ওইদিকে ধ্রুব করুণ চেহারা নিয়ে ওর দিকে তাকিয়ে। তারপর নিজের 2 হাত কানে তুলে বলল, ও আই অ্যাম রিয়েলি সরি। আমি বুঝতেই পারি নাই তুমি এত কষ্ট পেয়ে যাবা। এই দেখ কান ধরলাম আর করব না এরকম। রাগে ফুঁসতে লাগল অর্ণিমা। হাত দুটো বুকের ওপর বেঁধে সামনে তাকিয়ে রইল। সামনে নিজের মুখ নিয়ে আসলো ধ্রুব। অর্ণিমাকে দেখে আবার মানানোর চেষ্টা করল। আচ্ছা শোন, বাসায় যে আমি কান ধরে উঠো বসো করব। এখন প্লিজ মেনে যাও। সরি সরি সরি। অবশেষে একটু নরম হলো অর্ণিমা। সরু চোখে ধ্রুবর দিকে তাকাল। তারপর ওর মায়াভরা চেহারাটা দেখে মিষ্টি একটা হাসি দিয়ে ধ্রুবর হাত দুটো কান থেকে নামিয়ে দিল। ধ্রুবও হেসে অর্ণিমার গালে গড়িয়ে পড়া কান্নার দাগটা মুছে দিল নিজের হাত দিয়ে। তারপর সিটবেল্ট লাগিয়ে স্টার্ট দিল গাড়ি। 5 মিনিট পরে প্রধান ফটকের সামনে গাড়ি নিয়ে আসলো ধ্রুব। আজ খান প্যালেসে ঢুকতে গিয়ে অর্ণিমার কেমন যেন লাগল। কেমন একটা আলাদা অনুভূতি ওর পুরো অস্তিত্বে ছুঁয়ে গেল। আজ ও আরিশার টিচার হয়ে এখানে আসেনি, না এসেছে ধ্রুবর ভালোবাসা হয়ে। আজ ও এসেছে। হঠাৎ গাড়িটা থেমে যাওয়ায় নিজের খেয়াল থেকে বর্তমানে ফিরল অর্ণিমা। ধ্রুবর দিকে তাকাতেই দেখল ধ্রুব ওর দিকেই তাকিয়ে আছে। অর্ণিমার চেহারায় স্পষ্ট নার্ভাসনেস দেখতে পেল। কি হয়েছে? নিজের ঠোঁট একে অপরের সাথে টিপে শঙ্কা প্রকাশ করল অর্ণিমা। আন্টির সামনে কিভাবে যাব? অর্ণিমার ডান হাতটা নিজের বাম হাত দিয়ে ধরে আলতো আশ্বস্তের চাপ দিল ধ্রুব। তুমি চিন্তা করো না। বাসায় ঢুকলেই দেখবা তোমার সব ভয় চলে গেছে। এখন নামো। দুজনই একসাথে বাসার ভেতরে আসলো। রাহেলা বেগম ড্রয়িং রুমেই বসেছিলেন। ওদের দুজনকে দেখে উত্তেজিত হয়ে পড়লেন। অর্ণিমা, আম্মু তুমি এসেছ? রাহেলা বেগমকে দেখতে পেয়ে লজ্জা চলে যাওয়ার বদলে আরও যেন ঝেঁকে ধরল অর্ণিমাকে। আসসালামু আলাইকুম আন্টি। এখনো আন্টিই বলছ? রাহেলা বেগমের কথা বুঝে একসাথে মাথা নোয়াল ধ্রুব আর অর্ণিমা। রাহেলা বেগম ততক্ষণে অর্ণিমাকে জড়িয়ে ধরেছেন। আমার পছন্দ তাহলে ভুল ছিল না, তাই না মা? লজ্জায় অর্ণিমা হবু শাশুড়িকে জড়িয়ে ধরল। তারপর রাহেলা বেগম ওকে নিয়ে নিজের রুমে গেলেন। অর্ণিমা খেয়াল করল ধ্রুব আসলো না পেছনে পেছনে, বরং সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল ও। এই মুহূর্তে আসলেই নার্ভাস হয়ে পড়ল অর্ণিমা। রাহেলা বেগমের সাথে কি কথা বলবে কিছুই মাথায় ঢুকল না ওর। নিজের রুমে ঢুকে রাহেলা বেগম অর্ণিমাকে পাশে নিয়ে নিজের খাটে বসলেন। তারপর ওর হাত দুটো নিজের হাতে নিয়ে সরাসরি জিজ্ঞেস করলেন ওকে, আম্মু, তুমি আসলেই আমার ধ্রুবর বউ হতে রাজি আছো? গালটা লাল হয়ে গেল অর্ণিমার লজ্জায়। একটু সময় নিয়ে শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল ও। খুশিতে আবার অর্ণিমাকে বুকে জড়িয়ে নিলেন রাহেলা বেগম। আলহামদুলিল্লাহ। যাক, শেষ পর্যন্ত আমার ছেলেটার জীবনে খুশির দরজা খুলে গেল। ওকে নিয়ে খুবই চিন্তায় ছিলাম, এখন আর সেই চিন্তা করি না। জানি তুমি ওর খেয়াল রাখবে। তবে মা ওর সাথে সাথে আমার ছোট্ট আরিশাটাকেও দেখে রাখতে হবে যে। তুমি কি সেই দায়িত্ব নিতে প্রস্তুত? ধ্রুবর শর্ত সম্পর্কে তো তুমি নিশ্চয়ই জানো। এবার রাহেলা বেগমের দিকে আত্মবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকালো অর্ণিমা। হেসে বলল, আরিশা আমার নিজের মেয়ের মতন। ওকে আমি নিজের মনে করি প্রথম থেকেই। কোনো শর্ত থাকুক আর না থাকুক, আরিশার মা হিসেবে পুরো দায়িত্ব নিতে আমি রাজি।
চলবে।